আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। দেখো এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড 2024-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো উদ্দীপক হিসেবে এখানে দুইটা অঙ্গাণুর চিত্র দেখতে পাচ্ছ। প্রথমটা পি আর কিউ। পি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা লম্বচ্ছেদ দেখা যাচ্ছে, আর কিউ হচ্ছে ক্লোরোপ্লাস্টের একটা চিত্র। তাহলে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট দেওয়ার পরে এখানে ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে। দেখো কি বলছে, ভ্রূণবিদ্যা কাকে বলে? খতে বলছে মাশরুমকে মৃতজীবী জীব বলা হয় কেন? গ নাম্বারে বলছে উদ্দীপকের কিউ অঙ্গাণুটি কিভাবে শর্করা তৈরিতে শর্করা তৈরি করে। কিউ হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট কিভাবে শর্করা তৈরি করে এটা বর্ণনা দেওয়া লাগবে। এবার ঘতে কি বলছে দেখো, জীবদেহে শক্তি উৎপন্ন হওয়ার সাথে চিত্র পি অঙ্গাণুর সম্পর্ক। তার মানে পি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কিভাবে শক্তি উৎপন্ন করে এটার বর্ণনা দেওয়া লাগবে। এখন ওই পাশে ডান পাশে দেখো তোমাদের এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নম্বর লিখে দেওয়া আছে। চেষ্টা করবা যে প্রশ্ন যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার। কয়ের জন্য যেহেতু 1 নম্বর বরাদ্দ, এখানে তুমি শুধু জ্ঞানমূলক একটা চরণ লিখবা। খয়ের জন্য যেহেতু 2 নম্বর বরাদ্দ, চেষ্টা করবে এখানে দুইটা প্যারা তৈরি করার। একটা হবে জ্ঞানমূলক, পরেরটা হবে অনুধাবনমূলক। গ আর ঘ দেখো 3 আর 4 নাম্বার যেহেতু বরাদ্দ, তার মানে বুঝতে পারতেছো এখানে হচ্ছে হিউজ একটা ইনফরমেশন তোমাকে দেওয়া লাগবে। চলো এখন আমরা উত্তরে যদি যাই, ভ্রূণবিদ্যা কাকে বলে? এখন ভ্রূণবিদ্যা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের একটা শাখা। তোমাকে আগে বুঝতে হবে কাদেরকে আমরা ভৌত জীববিজ্ঞানের ভিতরে ইনক্লুড করব, কাদেরকে ফলিতর ভিতরে ইনক্লুড করব। এখন জীববিজ্ঞানের যে দুইটা শাখা ভৌত আর ফলিত, যেই শাখাটায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে ওইটাকে আমরা বলবো হচ্ছে ভৌত জীববিজ্ঞান। তাহলে ভ্রূণবিদ্যায় মেনলি হচ্ছে ভ্রূণের যে গঠন, পরিস্ফুটন, তারপরে বিকাশ, এগুলো নিয়ে আলোচনা করা হয়, যার জন্য মানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, যার জন্য এটাকে আমরা ভৌত জীববিজ্ঞানের ভিতরে ইনক্লুড করব। তাহলে সংজ্ঞাটা এভাবে শুরু করব যে ভৌত জীববিজ্ঞানের যে শাখায় ভ্রূণের সৃষ্টি, ভ্রূণের গঠন, ভ্রূণের পরিস্ফুটন, ভ্রূণের বিকাশ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে হচ্ছে ভ্রূণবিদ্যা বলে। এরপরে দেখো খ নম্বরে আমাদের কি বলছে, মাশরুমকে মৃতজীবী বলা হয় কেন? এখন মৃতজীবী হচ্ছে এরকম জীব যারা যে কোনো মৃত জীব দেহ থেকে পুষ্টি শোষণ করে জীবনযাপন করে অথবা বেঁচে থাকে। এখন মাশরুম হচ্ছে আমরা জানি ফানজাই রাজ্যের একটা মানে উদাহরণ বলতে পারি। ফানজাই রাজ্যের জীবরা ওরা কি করে, যে মৃতজীবী অথবা পরজীবী হয়, কারণ ওদের দেহে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, যার জন্য ওরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অন্য কোনো জীব দেহ থেকে পুষ্টি শোষণ করে বেঁচে থাকে। এখন মাশরুমের এই বৈশিষ্ট্যটা থাকার কারণ হচ্ছে ও ফানজাই রাজ্যের ভিতর অন্তর্ভুক্ত, আর ওর হচ্ছে কোনো ক্লোরোপ্লাস্ট নাই, তার মানে ও খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করবে। দেখো মাশরুম এক ধরনের ছত্রাক, এটি সাধারণত পচা কাঠ বা মৃত জীব দেহ থেকে খনিজ লবণ, পানি অথবা পুষ্টি পদার্থ শোষণ করে নিজের খাদ্য সংগ্রহ করে বা মানে নিজে জীবনযাপন করে বা বেঁচে থাকে। এজন্য যেহেতু মৃত জীবদেহ থেকে পুষ্টি শোষণ করে, এজন্য ওকে আমরা মৃতজীবী বলতে পারি। আর ওর ক্লোরোপ্লাস্ট না থাকাটাই এই যে এইটার কারণ, মানে ও কেন অন্যজন থেকে পুষ্টি শোষণ করে, কারণ ও নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এবার চিত্রে কিউ অঙ্গাণুটি কিভাবে শর্করা তৈরি করে। কিউ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কিভাবে শর্করা তৈরি করবে আমরা জানি হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভিতর দুই ধরনের রঞ্জক পদার্থ থাকে, একটা হচ্ছে ক্লোরোফিল আর একটা হচ্ছে ক্যারোটিনয়েড। এখন ক্লোরোফিল থাকার কারণে যে কোনো জীবদেহ সবুজ বর্ণ ধারণ করে। এখন আমরা ছোটবেলা থেকেই এটা পড়ছি যে যে কোনো সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে ক্লোরোপ্লাস্ট থাকার কারণে উদ্ভিদটা হচ্ছে সবুজ হবে। এই ক্লোরোপ্লাস্টের ভিতর আবার মানে সালোক সংশ্লেষণে সাহায্য করার জন্য প্রভাবক হিসেবে ক্লোরোপ্লাস্টটা অত্যাবশ্যক, অর্থাৎ ওইটা থাকাই লাগবে এই অঙ্গাণুটা। এখন আমরা জানি সালোক সংশ্লেষণ আবার দুইটা ধাপে সম্পন্ন হয় বা দুইটা পর্যায়ে, একটা হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে, আরেকটা যখন সূর্যের আলো থাকে না। এখন সূর্যের আলোর উপস্থিতিতে সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। ক্লোরোপ্লাস্টের ভিতর গ্রানা নামক কিছু একটা অংশ আছে, দেখো এখানে চিত্র উদ্দীপকের চিত্রের ভিতরে দেখা যাচ্ছে। এখানে যে তুমি কয়েনের মতো অংশগুলো দেখতে পাচ্ছ, এখানে এই যে কয়েন একটার উপর একটা সাজানো আছে, সবগুলোকে একসাথে বলবো হচ্ছে গ্রানাম, আর এক একটাকে বলবো হচ্ছে গ্রানা অথবা থাইলাকয়েড। এখন এই গ্রানা কি করে, সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে। ওই আবদ্ধ সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হবে, পরবর্তীতে রাসায়নিক শক্তি হচ্ছে খাদ্য শক্তিতে পরিণত হবে। এখন রাসায়নিক শক্তিটা যখন হয়, মানে ওখানে হচ্ছে রাসায়নিক কিছু বিক্রিয়া সম্পন্ন হয়। কি হয়, প্রথমে ফটোলাইসিস সম্পন্ন হয়। ফটোলাইসিস, ফটো শব্দের অর্থ হচ্ছে আলো,
আর লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া। এখন সূর্যের আলোর উপস্থিতিতে ভেঙে যাবে পানির অণু, ভেঙে যাবে। দেখো পানির অণু ভেঙে কি উৎপন্ন হয়েছে, একটা প্রোটন, একটা ইলেকট্রন আর অক্সিজেন উৎপন্ন করলো। তারপরে ফটোলাইসিস প্রক্রিয়ায় আমরা এখানে যে প্রোটনটা পাইলাম, এই প্রোটন আবার কোষে আগে থেকে উপস্থিত থাকে হচ্ছে NADH, যেটার সাথে এই প্রোটনটা যুক্ত হয়ে NADPH2 উৎপন্ন করলো। আর তোমার যাবতীয় যে কোষের বিপাকীয় অথবা রাসায়নিক কিছু কার্যাবলী সম্পন্ন হওয়ার জন্য কোষের ভিতর শক্তি, যে আমরা জানি ATP হচ্ছে জৈব মুদ্রা হিসেবে ব্যবহার হয়, জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন অথবা রিচার্জেবল কয়েন এটাকে আমরা বলতে পারি। দেখো এখানে আগে থেকে ভেঙে আছে একটা অ্যাডিনোসাইন ডাইফসফেট, অর্থাৎ এখানে 2 অণু ফসফেট আছে, যেখানে আরেকটা ফসফেট যদি যুক্ত হয়, 2 অণু ফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়ে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট তৈরি করছে। এখন NADH2 আর ATP কে একসাথে বলে হচ্ছে আত্তীকরণ শক্তি। এই শক্তিটা পরবর্তীতে কার্বন বিজারণের যে সাইকেলগুলো ওগুলাকে ঘুরাইতে সাহায্য করবে। আলোক নির্ভর পর্যায়ে গেলেও এখানে এই 3টা রাসায়নিক বিক্রিয়াই হয়। আলোক নিরপেক্ষ পর্যায়ে যায় কি হবে, আলোক নিরপেক্ষ পর্যায়ে উন্নত উদ্ভিদে হচ্ছে আমরা C3 চক্র দেখতে পারবো। এরপরে নিম্ন শ্রেণীর যেগুলো আছে ওখানে যেমন মুথা ঘাস, আখ, তারপরে দুর্বা ঘাস, নটে শাক, ওগুলাতে হচ্ছে আবার C4 চক্র। এখন কিভাবে শর্করা তৈরি যেহেতু বলছে, তুমি এখানে হচ্ছে একটা কার্বন বিজারণের গতিপথগুলোর বর্ণনা দেওয়া লাগবে। আমি এখানে বলি, উদ্ভিদের পাতায় আগে থেকে উপস্থিত থাকে হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট, যেটা বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কিটো অ্যাসিড তৈরি করে। এখন এই কিটো অ্যাসিডটা হচ্ছে একটা অস্থায়ী পদার্থ, যেটা সাথে সাথে ভেঙে যায়, ভেঙে গিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। ওই 3-ফসফোগ্লিসারিক হচ্ছে C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। এরপরে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। এখান থেকে আবার 2টা যৌগ তৈরি হয়, একটা হচ্ছে 3-ফসফোগ্লিসারলডিহাইড আর একটা হচ্ছে 3-অ্যাসিটোন ফসফেট। এই 2টা যৌগ বিক্রিয়া করে হচ্ছে একটা কার্বন জমা করে রাখে। আর ওই সাইকেলটা পরবর্তীতে আবার মানে এখান থেকে 1,3-বিসফসফেটটা আবার রাইবোলোজ 1,5-বিসফসফেটের কাছে যায়, এভাবে হচ্ছে চক্রটা ঘুরতে থাকে। এখন একবার যখন এই চক্রটা ঘুরলো, এখানে হচ্ছে একটা কার্বন জমা হইলো। 2বার যখন ঘুরবে, এখানে 2টা কার্বন, 3, 4, 5, 6 বার ঘুরার মাধ্যমে এখানে দেখো C6 6টা কার্বন, H12O6, অর্থাৎ একটা গ্লুকোজ অণু জমা হবে। তার মানে আমাদের সালোক সংশ্লেষণের উদ্দেশ্যই ছিল হচ্ছে গ্লুকোজ তৈরি করা। দেখো আমরা গ্লুকোজ তৈরি করে ফেলছি। তাহলে কিভাবে তৈরি হইলো, আলোক নির্ভর পর্যায়ে হচ্ছে রাসায়নিক বিক্রিয়াগুলা হচ্ছে সম্পন্ন হবে। আর ওই রাসায়নিক বিক্রিয়ার যে শক্তিগুলা ওগুলা পরবর্তীতে আলোক নিরপেক্ষ পর্যায়ে ওই C3 চক্র, অর্থাৎ যে কোনো কার্বন বিজারণের চক্র ঘূর্ণনের মাধ্যমে শর্করাটা তৈরি করলো। তার মানে কিউ অঙ্গাণুটা শর্করা তৈরিতে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা বলতে পারলাম। এরপরে দেখো জীবদেহের শক্তি উৎপন্ন হওয়ার সাথে পি অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে সম্পর্ক। এখন আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে হচ্ছে পাওয়ার হাউস অথবা শক্তিঘর বলা হয়। কোষের যে শক্তি উৎপন্ন হয়, যাবতীয় শক্তির সকল আধারই হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া। এখন মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়, কারণ এখানের যে ম্যাট্রিক্স আছে ওই ম্যাট্রিক্সের ভিতর শ্বসনের 3টা গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়। আমরা জানি শ্বসনের ধাপ হচ্ছে মেনলি 4টা, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল-CoA, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র, যার ভিতরে গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। বাকি 3টা যে বিক্রিয়া, ওই 3টা বিক্রিয়া হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে ক্রিস্টি অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্তর, যেটা অন্তঃস্তরের ভিতর ওখানে হচ্ছে অক্সিজম সংযুক্ত থাকে। ওই অক্সিজমগুলোর ভিতর এটিপি সিনথেসিসের জন্য প্রয়োজনীয় এনজাইম থাকে। ওই এনজাইমগুলা ওই বিক্রিয়াগুলো সম্পন্ন হইতে সাহায্য করে, যার জন্য মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভিতর হচ্ছে অ্যাসিটাইল-CoA, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র সম্পন্ন হয়। ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, ওখানে হচ্ছে 24 অণু এটিপি আমরা পাই, যার জন্য এই সবচেয়ে বেশি শক্তি উৎপন্নকারী বিক্রিয়া এবং শ্বসনের মানে শ্বসন মানেই তো শক্তি উৎপন্ন করবে, শ্বসনের বাকি বিক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার জন্য আমরা এই মাইটোকন্ড্রিয়াকে হচ্ছে পাওয়ার হাউস বলতে পারি। এখন তোমার এখানে মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয় যেই বিক্রিয়া মানে শ্বসনের যেই ধাপগুলা, ওই ধাপগুলোর বর্ণনা দেওয়া লাগবে। দেখো তুমি তাহলে অ্যাসিটাইল-CoA, তারপরে ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র, তুমি এখানে মেইনলি বর্ণনা দিবা এরকম যে যেই ধাপে মানে কোন শক্তিগুলো উৎপন্ন হয় ওগুলা থেকে তুমি চাইলে এটিপিতে কনভার্ট করেও দেখাইতে পারো, অথবা উৎপন্ন শক্তিগুলার কথা বলে দিতে পারো, ক্রেবস চক্রে কি কি উৎপন্ন হয়। তারপরে ইলেকট্রন প্রবাহ তন্ত্রে এখানে মেইনলি কোনো শক্তি উৎপন্ন হয় না, ইলেকট্রন প্রবাহ তন্ত্রে হচ্ছে অন্য যে শক্তিগুলো আমরা জানি যে FADH2,
তারপরে NADH2 জিটিপি, এই শক্তিগুলো হচ্ছে এটিপিতে কনভার্ট হয়। তাহলে এই তিনটা বিক্রিয়া মানে বিক্রিয়া না, ধাপগুলা, ওইটার ভিতরে উৎপন্ন পদার্থ, খরচ হওয়া পদার্থ, নিট শক্তি, এই হিসাবগুলো হচ্ছে তুমি বর্ণনা প্রতিটা ধাপ বলে দিতে পারো। আর শুরুতে আমি যে কথাগুলো বললাম, মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয় এই কারণে, কারণ ওখানে ভিতরে হচ্ছে যে গুরুত্বপূর্ণ শ্বসনের বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। এভাবে হচ্ছে তুমি যদি পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউতে তোমরা সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পেরে ওই অনুযায়ী পরীক্ষার খাতায় স্ট্যান্ডার্ড ওয়েতে অ্যান্সার রিপ্রেজেন্ট করার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যার জন্য আমাদের এই ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই পার্টটা রাখা হয়েছে, যেখানে বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। তোমরা কিন্তু চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।